পলিট ব্যুরোর সদস্য, পার্টির নেতা, বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, বিমানদাকে বলবার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিপিআইএম সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আজকে কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি এবং কমরেড হিয়ালাল পালের স্মরণে এই সভায় উপস্থিত আমার মা বোনেরা, ভাইরা ও কমরেডগণ, আমি শুরুতেই এই তিন প্রয়াত নেতার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। কিন্তু শুরুতে একটা কথা আমি উল্লেখ করে নিতে চাই। আমরা যারা কমিউনিস্ট তারা স্মরণসভা করি কেন? আমরা কি এই নেতৃত্বের যারা প্রয়াত হলেন তাদের পুজো করার জন্য আমরা স্মরণসভার আয়োজন করি? কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পুজো করার জন্য হয় না, আমরা পুজো করার জন্য করি না। আমরা করি তার যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের লড়াই সংগ্রামকে অগ্রসর করার লক্ষ্যে জীবনের মহামূল্যবান সময় ব্যয় করা, শ্রেণী শোষণের হাত থেকে শ্রেণীহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগ্রামে নিজের সামর্থ্য শক্তি অনুযায়ী তাকে যুক্ত করা। আমরা সেই জন্যই স্মরণসভায় মিলিত হই। একথা ঠিক যে আগের বক্তারা যে কথা বলেছেন এবং এখানে শোক প্রস্তাবে যে কথা লেখা আছে আমি তাকে সমর্থন করছি। তবে নকুলবাবুর ব্যাপারেতে একটা বলবো যে তিনি 57 সালে পার্টি সদস্যপদ পেয়েছিলেন, এটা চেক করে নেওয়া উচিত। সম্ভবত না, এটা চেক করে নেওয়া উচিত। এটা সুবিধা হতো, জন্ম বছরটা দিলে পর বার করে নেওয়া যেত। বলা হয়েছে 80, 79, এটাও হতে পারে। উনি আমাকে বলেছিলেন প্রায় 80 এটা বলেছিলেন। লাস্ট যখন দেখা হয়েছিল তাও 8 মাস 9 মাস আগে দেখা হয়েছিল। হ্যাঁ, প্রায় 80। এই আপনার কন্টেম্পোরারি, সেই জন্য এটা আমার মনে আছে। এই জন্য তখনকার দিনে মেম্বারশিপ দেওয়া ব্যাপারে কড়াকড়ি ছিল, কারণ 57তে আমার মেম্বারশিপ অ্যাকসেপ্টেড হয়েছিল, বাট আই ওয়াজ আন্ডার এজ। বলল যে 58তে মেম্বারশিপ তুমি পাবে এবং হয়তো তুমি পূর্ণ মেম্বার হবে, 1 বছর প্রার্থী সভ্য থাকতে হবে না। তাই 58তে আমাকে ডাকা হয়েছিল এবং 58-র 1 জুলাই তারিখে ডেকে আমার জন্মদিনের দিনই আমি পূর্ণ সদস্যপদ সহ পার্টি সদস্য লাভ করি। এই কথাটাও ওনার সঙ্গে হয়েছিল। তাতে উনি বলেছিলেন তাহলে আপনি পিঠাপিঠি। এটার জন্য বললাম, এসব শোক প্রস্তাবের যেসব লেখা হয় এটা তো ডকুমেন্ট হয়ে যায়, সেই জন্য ভুল তথ্য থাকা উচিত না। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে কথাগুলো আপনারা শুনলেন, অনেকেই কথাগুলো শুনেছেন লড়াই সংগ্রামের ক্ষেত্রে। আরেকটা বিষয় আছে, লড়াই সংগ্রামে একটা বিষয় যুক্ত করা উচিত, থাকা উচিত। সেটা হচ্ছে 1973 সালে কেঁদুপাতা, একজন বলবার সময় বললেন, কেঁদুপাতার যে লড়াইটা হয়েছিল, 4 আনা দাম বৃদ্ধির লড়াই, সে লড়াইতে
তিনি মানে গ্রেপ্তারটা হয়েছিলেন সুচাঁদ সোরেন, তার নেতৃত্বে পুরোটা 38 জনকে গ্রেপ্তার করেছিল এবং সেই গ্রেপ্তারের তালিকায় নকুল মাহাতো ছিলেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমি সেই সময় এখানে যাতায়াত করতাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে আমি যাতায়াত করতাম। ফলে এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত ঋণ স্বীকার করার জন্য আমি উল্লেখ করতে চাই। কমরেড নকুল মাহাতো বহু দক্ষিণ বাঁকুড়ার বহু গ্রামে আমাকে নিয়ে গেছেন। ব্যতিক্রম শুধু নকুলবাবু আমাকে নেননি, বসে আছে ওখানেতে আমাদের মানে এক নেতা, তিনি বসে আছেন, তার বাড়িতে আমাকে নিয়ে গেছিল শঙ্কর সিং মহাপাত্র, না কে গো? শঙ্কর সিং মহাপাত্র আমাকে নিয়ে গেছিল। এখন এটা ছাড়া বাকি সমস্ত বাড়িতে, অনেক আদিবাসী বাড়িতে আমার থাকার সুযোগ হয়েছে। খাটিয়ায় থেকেছি, বাইরে উঠোনে খাটিয়ায় শুয়ে রয়েছি, শীতের মধ্যেও শুয়েছি, গ্রীষ্মকালেও শুয়েছি। তারা আদর আপ্যায়ন করেছেন খুব ভালো। ঘরের ভেতরেও থেকেছি, ঘরের ভেতরে ভীষণ কারুকার্য করা দেওয়ালটা, আর খাওয়া দাওয়া ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। কাজেই এই কাজগুলোর, এই অভিজ্ঞতাগুলোর ক্ষেত্রে অবশ্যই যিনি এই ব্যাপারে কৃতিত্ব পেতে পারেন তার নাম কমরেড নকুল মাহাতো। একবারে সে হলুদ কানালি আকুটা থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল। একবারে উনি একটু অসুস্থ হয়েছিলেন, তখন উনি ঠিক করে দিয়েছিলেন, আমি জানি না এখন এখানে আছেন কি না, ওই কার্তিক মুর্মুকে ঠিক করে দিয়েছেন। কার্তিক মুর্মু যখন শিক্ষকতা করে আমার দেখা হয়েছিল, তখন সে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেয়নি, উঠেছে ক্লাস 10-এ, তখন তার সঙ্গে ঘুরে বেরিয়েছি। কিন্তু সেটা আমার ঠিক করা না, নকুলবাবু ঠিক করে দিয়েছেন। অর্থাৎ কথাটা বলছি এই জন্য, নকুলবাবুর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত আছে। ওই যে কথা আসলো এখানেতে যে অসম্ভব কিছু নয়, এরকম মনোভাবটা ওনার ছিল। এটা ছিল একদিন 2টো গ্রাম পার করে রাত্রিবেলা প্রায় এই 12টা বাজতে 15, রাত 12টা বাজতে 15, শীতের রাত, আমরা যে গ্রামে থাকবো সেই গ্রামে উঠেছি। সেই গ্রামে উনি বললেন যে কিছুই খাওয়া দাওয়া হয়নি। উনি বললেন যে একটা খাওয়া দাওয়ার জুটেই যাবে একটা কিছু। আমি ঠিক আছে, জল পেলেই হবে, জল খেয়ে শুয়ে থাকবো। তারপর একটা গুমটি বার করা হলো। উনি বললেন ওই গুমটিটা খুলতে হবে, একজনকে নিয়ে আসলো, সে গুমটিটা খুললো। গুমটিটার মধ্যেই ছেলেটা থাকে। সেই গুমটিতে সেখানে ওর কাছে 2টো বড় বড় বানরুটি ছিল। নকুলবাবু সেই সময়, পরে কমে গেছে, সেই সময় খুব ভালো খেতে পারতেন, পরিমাণের দিক থেকে ভালো খেতে পারতেন। আমি বললাম যে ঠিক আছে, আপনি একটা পুরো আরেকটারও অংশ খাবেন, আমি বাকিটা খাবো, আমি অল্প খেলেই হয়ে যায়, অসুবিধা নেই। কিন্তু বললেন যে রস খেতে হবে। উনিই বললেন, আমি জানিও না সামনে রস ফস আছে। খেজুর গাছে উঠে রস পাড়া হলো, রস খেলাম। উনি 2 গ্লাস খেলেন, আমি 1 গ্লাস খেলাম, বড় বড় গ্লাসে। আমি বলছি এই জন্য যে কিছু না কিছু খাওয়ার জুটবে, এটা আমাকে বলেছিলেন। এখন দুধ না জুটলে কী হবে, একটু জল পেতে হবে, জল খেয়ে শুয়ে পড়বো। দ্যাট ওয়াজ দ্য মেন্টাল টেম্পারামেন্ট অফ কমরেড নকুল মাহাতো। তার মানসিক ব্যাপারটা এরকমই ছিল, দৃঢ় চেতা মানুষ ছিলেন। এখন কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, তাকেও আমি খুব কাছে থেকে দেখেছি, কাজকর্মও দেখেছি। তারও মানে অসাধ্য সাধন করবার দৃষ্টিভঙ্গি পরিষ্কার ছিল। আমি অবশ্য ব্যক্তিগতভাবে কমরেড হিয়ালাল পাল, তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা সেটা তেমনভাবে ছিল না। তাই 3 এই বিশিষ্ট কমিউনিস্ট নেতা, যারা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, শ্রমিক শ্রেণীর স্বার্থে
শ্রমিক কৃষকের ঐক্যের শ্রমিক কৃষকের মৈত্রীর গড়ে তোলার লক্ষ্যে পথ চলার পথিক ছিলেন, তাদের লাল সালাম জানাবো। লাল সালাম জানিয়ে এখনকার সময়ে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন সম্পর্কেও আমাদের অবহিত থাকতে হবে। এই একটু আগে শুনলাম যে সুপ্রিম কোর্ট তারা এই কৃষক, দিল্লির কৃষক অবস্থান, বিক্ষোভ, আন্দোলন, সংগ্রামের বন্ধ করার লক্ষ্যে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট তারা একটা সিদ্ধান্ত ঘোষণা করেছেন, রায় ঘোষণা করেছেন। ওরা তো সিদ্ধান্ত না, রায় ঘোষণা করে। রায়তে বলেছেন এখন এই আইনটা স্থগিত থাকবে, আর 4 জনের একটা কমিটি করে দেওয়া হবে। 4 জন না 3 জন? 4 জনের একটা কমিটি করে দেওয়া হবে। সেই কমিটি সবটা চুলচেরা বিচার করে দেখবে, 15 দিনের মধ্যে তাদের বক্তব্য পেশ করতে হবে। এখন এই ধরনের একটি কথা সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছিলেন, তখন বুঝতে পারিনি আমি। তো স্বাভাবিকভাবে এ ব্যাপারেতে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আমরা না, কারণ ওখানে যারা আন্দোলন করছেন কৃষক সংগঠন, প্রায় 200-র ওপরে সংগঠন, তারপর সামাজিক সংগঠন যুক্ত হয়ে নানান রকম কৃষক ক্ষেতমজুরদের সঙ্গে যুক্ত সমিতি, প্রায় 500 সংগঠন সমিতি তারা যুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে তাদের একটা আন্দোলনের একটা কমিটিও আছে, তাদেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। আমাদের বলার কোনো কথা বলার অপেক্ষা রাখে না, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু কীরকম অবস্থা হচ্ছে বলুন তো? 3টি কৃষক বিরোধী যে আইন, কৃষি এবং কৃষক স্বার্থ বিরোধী আইন, এটা সবাই সমানভাবে বুঝতে পারছে না, বোঝার কথাও না। ভারতে জমির বন্দোবস্ত এবং কৃষি কাজের প্যাটার্ন সারা দেশে একরকম না। আমাদের এই পশ্চিমবাংলায় ধরুন বাঁকুড়াতে এখন হারভেস্টিং কমপ্লিট হয়ে গেছে, তাই তো? কমপ্লিট হারভেস্টিং কমপ্লিট। বাঁকুড়া, পুরুলিয়া হারভেস্টিং কমপ্লিট। বীরভূম হারভেস্টিং কমপ্লিট। এরকম প্রায় 6টা-7টা জেলাতে হারভেস্টিং একদম কমপ্লিট, কিন্তু কোথাও কোথাও এখনও হারভেস্টিং চলছে। এটা মানে ক্লাইমেটিক যে মানে জলবায়ুর যে অবস্থা, মানে আবহাওয়ার অবস্থা, আর ট্রপিক অফ ক্যান্সার যেসব এলাকা দিয়ে কর্কটক্রান্তি গেছে, সেখানে আর্লি হারভেস্টিং আর আর্লি মানে চাষ, কাল্টিভেশন, আর্লি হারভেস্টিং। আর যেখানে তা যায়নি সেখানে একটু বিলম্ব হয়, এটা আছে। তারপর অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয় যুক্ত আছে। যে সামগ্রিকভাবে যে কথা বলতে চাইছি, আমাদের বঙ্গপ্রদেশের অতিরিক্ত একটা সমস্যা আছে জমির প্যাটার্নের। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের আমলে, তার ফলে আমাদের জমির বন্দোবস্তটাও একটু ভিন্ন রকমের। আর আমাদের বাংলার চাষের ক্ষেত্রে প্যাটার্নটা তো পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখানে অনেকে গালাগালি করেন যে পাঞ্জাবে ওখানে বড় বড় চাষিরা যুক্ত আছে। শুধু পাঞ্জাবের বড় বড় চাষি কেন, উত্তরপ্রদেশে বড় বড় চাষি নেই? আমি এ কথা হলফ করে বলতে পারি, পশ্চিমবঙ্গে একজন জমির মালিক খুঁজে পাবেন না যার 1000 বিঘা জমির মালিক আছে। কিন্তু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললে আমি বলে দিতে পারবো, উত্তরপ্রদেশে 5000 একর জমির মালিক আমি 3টে নাম দিয়ে দেবো, এরকম। ওটা তো অবৈধ নয়, ওটা বৈধ। ফলে ওই গালাগালি করে লাভ হবে না। কুর্নিশ করুন পাঞ্জাবের বীর কৃষক তাদের আন্দোলন সংগ্রামকে, উত্তর ভারতের কৃষক সমাজ তার আন্দোলন সংগ্রামকে, ক্ষেতমজুর আন্দোলন সংগ্রামকে কীভাবে দাঁতে দাঁত দিয়ে তারা ওখানে লড়াইটা করছে দীর্ঘদিন। আজকে হয়ে গেল, আজকে 49 দিন, আজকে 49 দিন হয়ে গেল। কল্পনা করা যায়? এই কৃষক আন্দোলন সঠিক, এই কৃষক আন্দোলন যুক্তিপূর্ণ। আমি এই জন্য বলবো যে আদানি আম্বানিদের
স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী। আদানি আম্বানিরা, আম্বানি যত করেনি আদানি করে ফেলেছে। আদানি সেখানে 1600 একর 1600 একর জমি নিয়ে তার ওই কি ওয়্যার হাউস তৈরি করা কাজ দেওয়াল দেওয়া হয়ে গেছে, বাকি কনস্ট্রাকশন হচ্ছে। তা আগাম তাদের সঙ্গে সলা পরামর্শ করে এই কৃষক স্বার্থবিরোধী আইনটাকে তৈরি করা হয়েছে। বাজারের ক্ষেত্রে আমাদের এখানে সেই মান্ডি ব্যবস্থা নেই, যে মান্ডি ব্যবস্থা পাঞ্জাব, হরিয়ানা, উত্তর ভারতে অবস্থান করে। আমাদের এখানেতে বড় বড় হাট আছে, আমাদের হাটের মাধ্যমেই বাজারজাত হয় এবং 2-4টা জায়গায় কিছু মান্ডির মতো ব্যবস্থা আছে। কিন্তু দামটা কৃষক তারা নির্ধারণ করার অধিকারী হয় পাঞ্জাব, হরিয়ানা, উত্তর ভারতে। কৃষক দাম ব্যাপারে মান্ডিতে তাহলে দেবো না, এবং কৃষকদের মধ্যে এই ব্যাপারে ঐক্য আছে, তাহলে দেবো না তোমাকে আমি দামটা তারা। আর আমাদের এখানে কি চলছে, কৃষক দরদ দেখাচ্ছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পাঞ্জাবের ওই আন্দোলনের 4-5 জন নেতা এখানে এসেছিলেন, তাদের সঙ্গে কথা বললেন, তাদের তৃণমূল ভবনে নিয়ে যাওয়া হলো, সেখানে তারা আলোচনা করলেন, আর কৃষকদের সমর্থনে তিনি বক্তৃতা করে যাচ্ছেন। কিন্তু আমাদের রাজ্যে কৃষক, যার সরকার নির্ধারিত এমএসপি সহ মিনিমাম সাপোর্ট প্রাইস সহ 1888 টাকা পার কুইন্টাল পাওয়ার কথা, বিক্রি করতে হচ্ছে কত? কোথাও 1000 টাকায় কুইন্টাল বিক্রি করতে হচ্ছে, কোথাও 1100 টাকায় কুইন্টাল বিক্রি করতে হচ্ছে, কোথাও বা বিক্রি করতে হচ্ছে 900 টাকায় কুইন্টাল বিক্রি করতে হচ্ছে। ঠিক বোঝা গেল যে ডাল মে কুছ কালা হয়। আমরা কি দেখলাম, দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চাষ করা কৃষক, তারা তাদের ধান, তার বোরা ধরে ধান নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে দুপুরবেলা 2টোর সময়। 6টার সময় আলোচনা হয়েছে বিডিওর সঙ্গে, নিষ্পত্তি হচ্ছে না। বিডিও চালকল মালিকদের ডেকে পাঠিয়েছে। চালকল মালিকরা তারা আমরা ওই দামে কিনতে পারবো না, 1888 টাকায় কিনতে পারবো না বলে দেয়। তখন বিডিওকে বলে দেয় তাহলে আমরা যাচ্ছি না। এরকম টানা হেঁচড়া চলতে থাকে। রাত্রিবেলা 11টা নাগাদ তখন তিনি আবার চালকল মালিকদের ডাকার ব্যবস্থা করলেন পুলিশ দিয়ে, এসপিকে বলে, সিআইকে বলে, পুলিশ পিএসকে বলে, এলাকার থানাকে বলে, তারপর মালিকদের নিয়ে আসে, চালকল মালিকদের। ওই আন্দোলনের চাপে চালকল মালিকরা তারা কিন্তু 1888 টাকা পার কুইন্টাল তাদের চেক লিখে দিতে বাধ্য হন। এটাকে বাঁকুড়ার 22টা ব্লকের মধ্যে পরীক্ষামূলকভাবে অন্তত 10টা ব্লকে দাম 1888 টাকার কমে আমরা দেব না, এইরকম দৃষ্টিভঙ্গিতে বিডিওকে ঘেরাও করে বসে থাকা যায় না। যদি করা যায় তাহলে কমরেড নকুল মাহাতোর স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর এটাই প্রকৃষ্ট পন্থা। সেই পথকে আপনারা বেছে নিতে পারবেন কি না সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, কমরেড সত্য ব্যানার্জি, কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, কমরেড হীরালাল পাল, তারা গণ আন্দোলন গড়ে তোলার জন্য, তারা বিভিন্ন সংঘ সমিতি গড়ে তোলার ক্ষেত্রে জনগণের, সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে ছড়িয়ে তাদের সংগঠিত করার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা পালন করতেন, যে কথাগুলো আগের বক্তাদের কাছ থেকে আপনারা শুনলেন, শুরুতেই কমরেড অমিয় পাত্র আপনাদের বলেছেন, তার থেকে শুনলেন, তার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আন্দোলন সংগ্রাম তাকে তার
তাকে আরেকটু বিস্তৃত করা, সেই ব্যাপারে শপথ নেওয়া উচিত। একথা তো ঠিক, দক্ষিণ বাঁকুড়ায় আমার নিজেরও দেখা যে কজওয়েটা তৈরি হলো, এ তো ওটা বিস্ময়কর। তখন এখন ব্রিজ হয়েছে, পরে পরে ব্রিজ হয়েছে। ব্রিজ যখন হয়নি কীরকম যাতায়াত করতে অসুবিধা হতো। মানে আগে তো ওই একটা ছোট বাস ছিল, বিপ্লবী বাস। সেই বিপ্লবী বাসটা এপারে দাঁড়িয়ে থাকতো, আর তারপর ওটা পার হয়ে যেয়ে আবার ওখানে হেঁটেও যেতে হতো। একটা বাস ছিল, ছোট বাস। এই তো মানে আমি পুরোনো দিনের কথা বলছি, 70-এর দশকের শুরুর কথা বলছি। সেই স্মৃতি যারা বয়স্ক মানুষ তাদের অনেকের থাকতেও পারে। সেটা তো হয়েছিল, এই জেদের বশবর্তী হয়ে করতে করেছিলেন তো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, কমরেড হিয়ালাল পালের স্মৃতির প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করার জন্য বর্তমান যে সময়ে আমরা অবস্থান করছি, এই সময়টা খুব খারাপ সময়, খুব মানে বলবো কি কুয়াশায় ঢাকা সময়। এই কুয়াশাকে সরিয়ে দিয়ে নতুন সূর্যের উদয় ঘটানোর লক্ষ্যে পথ চলতে আমাদের আরেকটু গা লাগিয়ে কাজ করা প্রয়োজন। কেন এই কথা বলছি? আমি শুনতে পাচ্ছি কিছু মানুষের কাছ থেকে, নিচের থাকের যারা কমরেড বাম আন্দোলনে, নিচের থাকের কমরেডরা, শুধু সিপিআইএম না, তারা কিন্তু এখন খুব সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, গায়ে গতরে খাটছেন। কিন্তু তার উপরে একটা লেয়ার অফ লিডারশিপ আছে, তাদের একটা অংশ করছেন, বেশিরভাগটা করছেন না। সত্য মিথ্যা আপনারা বিচার করবেন, যাতে A to Z সবাই এই যে সময়টায় আমরা অবস্থান করছি, এই সময়টাকে আমাদের আন্দোলন সংগ্রামে বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করার লক্ষ্যে পথ চলতে আমরা যাতে ব্যবহার করতে পারি, তার জন্য কমরেড নকুল মাহাতো, সত্য ব্যানার্জি এবং হিরালাল পাল, কমরেড হিরালাল পাল স্ব ক্ষেত্রে সাংগঠনিক যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে পথ চলতে একটু শপথ গ্রহণ করুন। কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, কমরেড হিয়ালাল পাল, লাল সেলাম, কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, হিয়ালাল পাল, তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। তোমাদের দেখানো পথে আমরা পথ চলব, এই হোক আজকে আমাদের এই স্মরণসভার শপথ। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, লাল সালাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আন্দোলন সংগ্রামের জন্য ব্যাপক মানুষের ঐক্য গড়ে তোলার পথে পথ চলুন, পথ চলুন, পথ চলুন। চড়াই ভেতি, চড়াই ভেতি, চড়াই ভেতি। ধন্যবাদ। কমরেডস, আমি আপনাদের কাছে এই তিন কমরেড নকুল মাহাতো, কমরেড সত্য ব্যানার্জি, কমরেড হিরালাল পাল স্মরণ সভায় আমাদের এখানে যারা আলোচনা করছিলেন স্মৃতির উদ্দেশ্যে, তারা যে আহ্বান আপনাদের সামনে রেখেছেন, আমাদের সামনে রেখেছেন, আমি আপনাদের সামনে আবেদন করতে চাই যে আগামী দিন এই যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলনের জন্যে এখন গোটা দেশ এবং আমাদের রাজ্য যেভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য বুথে বুথে জাগরিত হয়ে আমাদেরকে সেই কাজ ত্বরান্বিত করতে হবে। আমি কমরেডদের সবার শেষের